নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। 2026-এর ভোটের দামামা কিন্তু বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালই আপনারা জানেন তৃণমূলের মেগা বৈঠকে কিন্তু তিনি বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার দলের নেতা, মন্ত্রী, এমপি সবার জন্য। খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রথমেই বলছেন ভোটার লিস্টে কারচুপি করছে বিজেপি। ভোটার লিস্টকে কারচুপি করেই দিল্লি এবং তার সঙ্গে মহারাষ্ট্র কিন্তু বিজেপি জিতেছে। তারা ধরতে পারেনি, তিনি ধরেছেন এবং একটি কমিটিও তিনি কিন্তু গঠন করে দিয়েছেন। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন বিজেপিতে তিনি কোনো দিন যাবেন না। যে রিউমার চলছে মার্কেটে, বাজারে মানুষের কাছে যাচ্ছে, ভুল বার্তা যাচ্ছে, তিনি মরে গেলেও কিন্তু মাথা কেটে দিলেও বিজেপিতে যাবেন না। এবং এজেন্সি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন যে দেখি সিবিআই, ইডি কেন্দ্রীয় এজেন্সির কত বড় ক্ষমতা আছে। তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে সুপার অ্যাক্টিভ হয়ে যাবে ভোটের আগে। এই নিয়ে কিন্তু আমাদের এই ভোটের দামামা মুখ্যমন্ত্রী যে বাজালেন, এই নিয়েই কিন্তু আমাদের আজকের বিশেষ পর্ব। এবং আজকে আপনারা আরও একটা আপডেট দিয়ে দিই, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিন্তু তিনিও মুখ্যমন্ত্রীর এখতিয়ার নিয়ে প্রশ্ন করেছেন। কারণ এই মুহূর্তে যিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসেই তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তিনি কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ছিলেন আগে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি বিজেপির লোক। অর্কপ্রভ সরকার আমাদের অন্যান্য পর্বের মতো রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক আছেন আমার সঙ্গে। অর্কদা, আপনাকে স্বাগত। যেভাবে শুরু করলাম, মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের দামামা বাজিয়ে দিলেন এবং তিনি কিন্তু বলছেন জ্ঞানেশ কুমার, যিনি চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড হয়েছেন, তাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। কীভাবে ব্যাখ্যা করবেন আপনি? 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, সেগুলো কতটা সত্যি, কতটা নির্জলা মিথ্যা, সেটা দর্শকরাই ভালো করে বুঝতে পারবেন। বহু মানুষ দেখেছেন, শুনেছেন, পড়েছেন ওনাদের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটা কেন্দ্রে 20 থেকে 30 হাজার করে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। তাহলে আমি তর্কের খাতিরে ধরে দিলাম যে 20 হাজার করে। তাহলে 294টা কেন্দ্রে যদি 20 হাজার করে ভুয়ো ভোটার হয়, তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় গিয়ে 58,80,000। বেশ। প্রলাপেরও একটা সীমা থাকে। 58,80,000 ভুয়ো ভোটার একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের নাম তালিকায় উঠল এবং এই তালিকা প্রস্তুত করে কে? রাজ্য সরকারের আধিকারিকরাই করে, স্টেট ইলেকশন কমিশনই করে, তাদের আধিকারিকরা করে। সেখানেই ভোটার তালিকা সংশোধন, সংযোজন, নতুন নামের অন্তর্ভুক্তি সব কিছুতে হয়। অর্থাৎ স্টেট ইলেকশন কমিশনের আধিকারিকরা, রাজ্য প্রশাসনের আধিকারিকরাই কি মুখ্যমন্ত্রীর দাবি মতো এই ভুয়ো ভোটার ঢোকাচ্ছেন? এই সমস্ত আমার মনে হয় অবান্তর। কারণ তৃণমূল তো 2024-এও জিতেছে, 2021-এও জিতেছে, তখন তো ভোটার তালিকা নিয়ে কিছু বলা হয়নি। দিল্লিতে, মহারাষ্ট্রে, হরিয়ানায় INDA জোট হেরে গেল, তারা হার মানতে পারছে না বলে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার গায়ে কালি ছেটানোর আগে দায়িত্বশীল নেতা নেত্রী বলে যারা নিজেদের দাবি করেন তাদের দুবার ভাবা উচিত। মুখ্যমন্ত্রী দেশের নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, অন্য 2 কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি সবিনয়ে ওনাকে মনে করিয়ে দিতে চাই, বছর দেড়েক আগে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নামে যে প্রহসনটি হয়েছিল, সেটা তো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। সেই নির্বাচন কমিশনের প্রধান ছিলেন রাজীবা সিনহা। তিনি মুখ্যমন্ত্রীর একান্ত আস্থাভাজন এবং অনুগত আধিকারিক হিসাবেই পরিচিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে কিভাবে মানুষ ভোট দিয়েছে, কিভাবে নির্বাচন হয়েছে, সেটা সবাই জানে। ওটাকে নির্বাচন বলে না, নির্বাচনের নামে প্রহসন। তাহলে মুখ্যমন্ত্রীর নিযুক্ত করা রাজ্য নির্বাচন কমিশনের প্রধান, তাকে নিয়ে মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করলেন না, আর দেশের প্রধান নির্বাচন কমিশনকে বলছেন বিজেপির অনুগত আস্থাভাজন লোক। এর থেকে স্পষ্ট হয় যে কি পরিমাণ দ্বিচারিতা তৃণমূল কংগ্রেস করছে।
বেশ, অর্কদা, আমরা আগেও কিন্তু মুখ্যমন্ত্রীকে বিধানসভায় যখন তিনি ভাষণ দিয়েছেন অনেকটা সময় আপনি আগেও এ নিয়ে বিশ্লেষণ করেছেন, হিন্দুত্ব নিয়ে তিনি বলেছেন আমি ব্রাহ্মণের মেয়ে, এই কথাতে তিনি বলেছেন। কোনো একটা জায়গায় কি তিনি একটু প্রেশারাইজড ফিল করছেন, মানে কোনো একটা জায়গায় এই যে বিজেপি হিন্দুত্ব ইস্যু নিয়ে কিন্তু সে বলতে পারবো না। আমার মনে হয় যে নির্বাচন সহজ হবে না 26-এ। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, হিন্দু ভোটের মেরুকরণ, সবগুলো নিয়ে মুখ্যমন্ত্রী একটু উদ্বিগ্ন। বেশ, তাছাড়া যা হয় আর কি, নানা রকম দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, তার তো একটা প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। তো 15 বছর ক্ষমতায় থাকলে স্বভাবতই মানুষ বদল চায়, সেটা মুখ্যমন্ত্রী জানেন না তা তো নয়। তাই সব কিছু মাথায় রেখেই তিনি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। আমরা যদি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসি অর্কদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে মুখ্যমন্ত্রীর শেষ কথা উনি বলেছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাকে নিয়েও কিন্তু একটি রাজনৈতিক বড় প্রশ্ন ছিল। না, অভিষেক যে কথাগুলো বলেছে আমি সব শুনেছি, সবাই শুনেছে। অভিষেক নিজেই বিতর্ক তৈরি করেছিল, ইঙ্গিতপূর্ণ সমাজ মাধ্যমে পোস্ট করে, সেবাশ্রয় প্রকল্প চালু করে, আরজিকর কাণ্ডের সময় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি দাবি করে নিজেকে গুটিয়ে নিয়ে সেই জন্য জল্পনা হয়েছিল যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব তৈরি হয়েছে, তিনি নতুন কিছু ভাবছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে অভিষেক যদি পুরো বিষয়টাই অভিষেক জল ঢেলে দিতে চেয়েছেন, কিন্তু জলকে আদৌ ঢালতে পেরেছেন? আমার তো মনে হয় তার এইসব কথা বলাই উচিত ছিল না। তিনি বিজেপি কখনোই যাবেন না ইত্যাদি ইত্যাদি, তাকে নিয়ে গুজব ছড়িয়েছে। সেটাকে প্রকাশ্য সভায় খণ্ডন করার কি যৌক্তিকতা আছে? অনেকে বলছেন এটা হচ্ছে ঠাকুরঘরে আমি তো কলা খাইনি। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটুকু বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার গতি নেই। না, সেখানে ওর কথা আপনি কি আপোষ না বাধ্যকতা কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা পারিবারিক ব্যাপার, ওরা নিজেরাই পারিবারিক বিষয়টাকে মিটিয়ে নিতে পারে। এসব টিকা টিপ্পণী অনর্থক। কারণ আমি একটা জিনিসই বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও ধৈর্য ধরে বছর 10 অপেক্ষা করতে হবে তার রাজনৈতিক উচ্চাশা পূরণ করার জন্য। এইটা মেনে নিয়ে ও যদি রাজনীতি করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে অভিষেক যদি ভাবে যে তৃণমূলে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প, এই মুহূর্তে নয়, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই হয়তো ওর হাতে দলের ব্যাটনটা সমর্পণ করবেন, কিন্তু সেই সময় এখনও আসেনি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। অভিষেক এবং তার সঙ্গী সাথীরা যদি অভিষেককে মমতার বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা এই মুহূর্তে করেন, সেটা সঠিক সিদ্ধান্ত হবে না। অভিষেক যত তাড়াতাড়ি এটা বুঝে আরও নিজেকে তৈরি করে, রাজনৈতিকভাবে পরিণত করে, ততই তার মঙ্গল। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছে অর্কদা। মুখ্যমন্ত্রী বলছেন ভোটের আগেই অনেককে তোমরা অ্যারেস্ট করেছো, কিন্তু একটাও প্রমাণ করতে পারোনি। প্রমাণ করার দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সি। তারা ভোটের আগে তৎপর হয়, মাঝে শীতঘুমে চলে যায়, এগুলো আমরা দেখেছি। এবারও হয়তো হবে। মুখ্যমন্ত্রী অভিযোগটা যে করেছেন, যে কথাটা বলেছেন, আমি একদম উড়িয়ে দিতে পারছি না। কারণ কেন্দ্রীয় এজেন্সি অনেককে ডেকেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু শেষ পর্যন্ত আদালতগ্রাহ্য প্রমাণ অনেক ক্ষেত্রেই দিতে পারেননি। তো 2026-এর নির্বাচন আসছে, তার আগে কেন্দ্রীয় এজেন্সির যে দাপাদাপি শুরু হবে, এটা আমরাও বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী আমাদের থেকে অনেক বেশি খবর রাখেন, তাই তার কাছে নিশ্চয়ই সুনির্দিষ্ট খবর আছে, তার ভিত্তিতেই তিনি এই কথাটা বলেছেন। বেশ, অর্কদা 215টি আসন এবং 2/3 মেজরিটি, এরকমও কিন্তু কালকে বার্তা দেওয়া হয়েছে দলের কর্মী, নেতা, সমর্থক। ওগুলো উজ্জীবিত করার জন্য দিতে হয় না, আপনার কি মনে হয়, যদিও এখন টু আর্লি টু প্রেডিক্ট, এখন কিছু বলা যাবে না কি পারমুটেশন কম্বিনেশন হবে, তারপরে অনেক কিছু ঘটতে পারে। 1 বছরের উপর দেরি আছে। এই মুহূর্তে কোনো রকম সম্ভাব্য ফলাফল নিয়ে আগাম পূর্বাভাস করা মূর্খামি হবে। কংগ্রেস এবং সিপিএমকেও কিন্তু বিজেপির সঙ্গে সমানভাবে কালকে মুখ্যমন্ত্রী তুলনা করেছেন, জগাই মধাই গদাই বলেছেন, কিন্তু ওনার মূল আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা। আপনারা শুনলেন, আমরা কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ করলাম কালকে মেগা বৈঠকে কি বার্তা মুখ্যমন্ত্রী দিতে চাইছেন তার কর্মী, সমর্থক, এমপি, এমএলএ প্রত্যেকের জন্য। এবং তৃণমূল কংগ্রেস এক
সবাই একটা হয়ে কিন্তু বলা যায় অ্যাজ ওয়ান টিম তারা কিন্তু 2026 নির্বাচনে যাবে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রীর মেন বার্তা ছিল, তাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং তার সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে এবং তার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকেও কিন্তু চ্যালেঞ্জ করে বলেছেন যে দেখা যাক যে মানুষের ক্ষমতা বেশি নাকি কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতা বেশি, আমাদের সেদিকে নজর থাকবে। আর এইভাবে কিন্তু আমাদের পর্বও চলতে থাকবে বিভিন্ন টপিক নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব ট্রি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।